পাওয়ার কয় ধরনের হয় তোমাদের জানা মতে? তিন ধরনের, পরে আসছে তিন ধরনের পাওয়ার হয়, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, তিন ধরনের পাওয়ারের নামটা কেন আমি দিলাম? পাওয়ারের নামটা আমি কেন তিন ধরনের দিলাম? আমি তো পাওয়ার একটা নাম দিলেই হতো, কারেন্টের নাম তো আমি 10টা দিই না, কিন্তু পাওয়ারের নাম কেন আমি 3টা দিয়েছি? কি কারণ আছে? হ্যাঁ, একটা নাম দিয়েছি হচ্ছে রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তিন ধরনের পাওয়ার দিয়েছে। এখন এই তিন ধরনের পাওয়ারের নাম আমি কেন দিয়েছি? আমরা ইনপুটে যে পাওয়ারটা উৎপাদন করি সেটাই কিন্তু পুরোপুরিটা ব্যবহার হয় না, পুরোপুরিটা ব্যবহার হয় না। আর ওর একটা ধারণা আছে যে ইনপুটে যে পাওয়ারটা আমি জেনারেট করতেছি বা লোডে যে পাওয়ারটা দিচ্ছি তা পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না, তাই পাওয়ারগুলো কোথায় যাচ্ছে? তো ইস্যু এইখান থেকেই আসে যে অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিভ পাওয়ার নামটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজে কনভার্ট। মানে এই যে লাইটে আমি মনে করি 20 ওয়াটের লাইট, এই লাইটটাতে যে পাওয়ারটা আমি দিচ্ছি এই পাওয়ারটা এই লাইট এবং হিটে কনভার্ট করতেছে। মানে এক এনার্জি থেকে অন্য এনার্জিতে সে কনভার্ট করতেছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে সে লাইট এনার্জি এবং হিট এনার্জিতে কনভার্ট করছে। এটা কিন্তু অ্যাক্টিভ, রেজিস্টরের ভিতর দিয়ে এই পাওয়ারটা যাচ্ছে। সো যেহেতু রেজিস্টরের ভিতর দিয়ে যাচ্ছে, পাওয়ার অবশ্যই সে ডিসিপেট করবে, হিট এবং লাইট আকারে পাওয়ারটা ডিসিপেট হচ্ছে। এই পাওয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি কনজিউম করি। আর রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা আছে এটা আমি কখনো কনজিউম করতে পারি না, এটা আমি কখনো খেয়ে ফেলতে পারি না। এই ধরনের এলিমেন্ট আছে সার্কিটে, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর কখনো এনার্জিকে ডিসিপেট করে না, ওই এনার্জিকে স্টোর করে একটা সাইকেলে, পরবর্তী সাইকেলে এটা এসে আমাকে ফেরত দিয়ে দেয়। এক সাইকেলে যাবে, এক সাইকেলে ফেরত দিবে, অর্থাৎ সোর্স থেকে একবার সে নিবে, একবার ফেরত দিবে। এখন এর কি নাম দেওয়া যায়? এই জন্য একটা নাম দিয়েছে, আর একটা নাম দিয়েছে রিঅ্যাক্টিভ পাওয়ার। মানে অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ। ওকে, এ কখনোই যদি মনে করো 100-র ভিতরে মনে করো 80 পাওয়ার, আমি এখানে ওয়াটের কথা বলবো না, কারণ এর ইউনিট হচ্ছে ওয়াট, এর ইউনিট হচ্ছে ওয়াট, এর ইউনিট হচ্ছে ওয়াট, আর এর ইউনিট হচ্ছে কেভি, কেভি বা ভিএ, ভি কেভি হলে আমি বড় ইউনিট ধরে বলছি ভিএ। সো আমি যদি 100 পাওয়ার নেই, তার ভিতরেও দেখা গেল যে যদি পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, তাহলে 80 পাওয়ার হচ্ছে আমার কাজে কনভার্ট হয়ে গেছে, আর 20 পাওয়ার হচ্ছে কাজে কনভার্ট, লস না। রিঅ্যাক্টিভ পাওয়ার কখনোই লস না, রিঅ্যাক্টিভ পাওয়ার কখনোই লস হবে না। এটা সার্কিটে থাকবে, একবার লোডে যাবে, একবার সোর্সে ফেরত আসবে, লোডে যাবে একবার, সোর্সে ফেরত আসবে, এই 2 and 4 যে সিস্টেমটা চলতে থাকে। এই কারণে হচ্ছে যদি সিস্টেমে বা তোমার বাসাবাড়িতে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণ কমে যায়, তোমাকে পেনাল্টি। এখানে পাওয়ার ফ্যাক্টর ইস্যু আছে, এই পাওয়ারগুলো থেকে পাওয়ার ফ্যাক্টর ইস্যু আছে। পাওয়ার ফ্যাক্টর বলতে আমি কি বুঝি? কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স। মানে যদি আমি ইলেকট্রিক্যালি তাকে দেখতে চাই সিগন্যালের ভিতরে, কিন্তু এর ফিজিক্যাল মিনিংটা কি? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বলতে আমি বুঝি, হ্যাঁ এটা তুমি জানো এরকম, P = VI cos theta, so cos theta = P/VI। এই P হচ্ছে কি? অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। VI কি? অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের রেশিওটাকে বলা হয়, অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের রেশিওটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। যদি আমার পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, তাহলে হিসাব হচ্ছে আমার লাইন থেকে যদি আমি ধরো 100 নেই, তাহলে হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার থাকে 80 আর অ্যাপারেন্ট পাওয়ার থাকে 100। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে রিঅ্যাক্টিভ এবং হিসেব যোগফলের সমান, যোগফলের সমান। সো 80 আর 100 এটাকে কত? 0.8 দিতে হবে। সো তোমার বাসাবাড়ির পাওয়ার ফ্যাক্টর কমে যদি 0.1 হয়ে যায়, 0.1 হয়ে যায়, তার মানে অ্যাক্টিভ পাওয়ার হবে 10 আর রিঅ্যাক্টিভ পাওয়ার হবে 90। তার মানে কি? তুমি পাওয়ার টানছো, তুমি সিস্টেমে পাওয়ার নিচ্ছ, কিন্তু ওই পাওয়ারটা তুমি কোনো কাজে লাগাচ্ছ না, তুমি একবার নিচ্ছ, একবার ছেড়ে দিচ্ছ। কেন? এই পাওয়ারটা যদি থাকতো লাইনে, অন্য কেউ ব্যবহার করতে পারতো না? অবশ্যই কেউ না কেউ ব্যবহার করতে পারতো,
তুমি তো সেই একটা ট্রাপ বানিয়ে দিয়েছো, ওই ট্রাপের ভিতরে পাওয়ারটা সেট হয়ে গেছে, ও একবার লাইন থেকে টেনে নেয়, পরবর্তী সময় গিয়ে আবার ছেড়ে দেয়। এটা ইউজ করতে পারি না, যেহেতু আমি পারি না ওটা পেনাল্টি করে, কিন্তু আমার বিল কিন্তু ওই পয়েন্ট অনেক জন্যই আসবে, বা 10 যে অ্যাক্টিভ পর 10 অ্যাক্টিভ পরের জন্য মিটারটা দেখাবে 10 এর পরিমাণ। কোনো পেনাল্টি কোনো ইস্যু কিন্তু মিটার দেখাবে না, কোনো পেনাল্টি কোনো ইস্যু মিটার দেখাবে না, মিটার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ক্যালকুলেট করে, ঠিক আছে। আর বাকিটুকু যে পেনাল্টি গুলো ওটা হচ্ছে কোম্পানিগুলো করে। মিটার কখনোই আমার পাওয়ার ফ্যাক্টর কি পরিমাণ আছে ওই সমস্ত ঝামেলার ভিতরে সে দিতে যাবে না, আমার সেই অ্যাক্টিভ পাওয়ারে সেই হিসাব দেখাবে। যদি অ্যাক্টিভ পাওয়ার কমায় দেয় তখন মিটার রিডিং থেকে ওরা বুঝে ফেলে যে পাওয়ার ফ্যাক্টর অবস্থা খারাপ, যখনই 0.8 নিচে নামবে তখন পেনাল্টি শুরু করবে, যে তুমি মানুষ যে পাওয়ার আমরা পাচ্ছি না, তুমি সেটা নিয়ে ধরে রাখতেছো, তো তোমাকে এটা পেনাল্টি দেবে। 0.8 এর নিচে নামলে মোটামুটি তোমাকে পেনাল্টি শুরু করবে। এই জন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে পিএফআই কারেকশন প্যানেল থাকে, পিএফআই কারেকশন প্যানেল থাকে, ওখানে ক্যাপাসিটর থাকে। কেন ক্যাপাসিটর থাকে? স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার আমার ন্যায় হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, দুটোই নেয়। আমি কেন শুধু ক্যাপাসিটর ইউজ করব? আমি তো ইন্ডাক্টর ইউজ করতে পারতাম। হ্যাঁ, ইউ ক্যান ইউজ সিঙ্ক্রোনাস কন্ডেন্সার অ্যাজ ওয়েল। সিঙ্ক্রোনাস কন্ডেন্সার অনেক বড় বড় প্ল্যান্টে ইউজ করে, ছোট ছোট জায়গায় সিঙ্ক্রোনাস কন্ডেন্সার ইউজ করে না। ও একটা কথা বলছে, দেখো পড়াশোনার অনেক ইস্যু আছে বাবা, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার দিয়ে বোঝানো হয় এটা চাইলে ল্যাগিং লিডিং দুই ভাবে ইউজ করা যায়, চাইলে ইন্ডাক্টর হিসেবে ইউজ করা যায়, চাইলে ক্যাপাসিটর হিসেবে ইউজ করা যায়। সো সিঙ্ক্রোনাস কন্ডেন্সার একটা ঘোরাই রাখো, সো আমার যখন যেটা হচ্ছে তখন সেটা চাই। সো ওটা বাদে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার ইস্যু অনেক বড় বড় জায়গায় করে, এই নরমালি পিএফআই কারেকশন ফ্যাক্টর ইউজ করে। নরমালি আমাদের সমস্ত লোডগুলো হচ্ছে কি লোড? ইন্ডাকটিভ লোড, অধিকাংশ লোড হচ্ছে ইন্ডাকটিভ লোড। আর ইন্ডাক্টর যেখানেই থাকবে সেখানে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে। ইন্ডাক্টর যত বড় হবে তত বেশি ওই রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে। এই জন্য ওটাকে নালিফাই করার জন্য এটাকে একটা ক্যাপাসিটর দিয়ে দেওয়া হয়, যে বাবা যে পাওয়ারটা প্রথমবার টানার পরে ক্যাপাসিটরে স্টোর করবো, স্টোর করার পরে ক্যাপাসিটর থেকে নেবো স্যার, ক্যাপাসিটর থেকে নেবো স্যার, কিছু যায় চমৎকার। আমার ওই লাইনের ভিতরে ওই পাওয়ারটা সোর্সে ফেরত গেল, কোনো সমস্যা নেই, হিসাব ক্লিয়ার। সো আমার পিএফআই কারেকশন যখন হয়ে যাবে তখন আমার ঝামেলা নেই, বুঝা গেল? সো পাওয়ার ফ্যাক্টরের ইস্যু আসলে এখন থেকে আর বললো না যে কারেন্ট এবং ভোল্টেজের এখন ডাক্তার তো এটা বন্ধ করতে বলো, অসুবিধা। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরের কোনো ইস্যু যদি আসে পরবর্তীতে, তাহলে তোমরা অবশ্যই কারেন্ট এবং ভোল্টেজের ভিতর ফেজ ডিফারেন্স এই কথাটা বলিও না, বলবা হচ্ছে এটা রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও। এটা থেকে আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি কি পরিমাণ রিয়েল পাওয়ার আমি কনজিউম করতেছি। আমার পড়ালেখা তো এটা না, পড়ালেখা নেই, আমার প্রচুর শীত লাগছে, ভিতরে কাঁপতেছে। সো আমাদের পড়ালেখা ছিল গত ক্লাসে হচ্ছে ট্রান্সফরমার সম্পর্কে, ইন্ট্রোডাকশন টু ট্রান্সফরমার। আমি জিনিসটা একটু দেখিয়েছিলাম, আমি আরেকবার একটু দেখাই দিই। কি কি ছিল? ওকে, যেহেতু গত ক্লাসে অনেকই ছিল না, আমি একটু মানে কি কি ছিল সেটা বলি। আমার হচ্ছে ট্রান্সফরমারের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ানোর কথা ছিল, যে ইন্ট্রোডাকশন করার সময় ওয়ার্কিং প্রিন্সিপাল কি ছিল সেটা পড়াইছিল। সো ওয়ার্কিং প্রিন্সিপাল পড়াইতে গিয়ে সো এটা হচ্ছে একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের কাজ কি ছিল? আমার ভোল্টেজকে আপ ডাউন করা। এটা অন্য কাজেও ব্যবহার করা যায়, ইম্পিডেন্স ম্যাচিং এর ক্ষেত্রেও ব্যবহার করা যায়, কিন্তু আমার পাওয়ার সিস্টেমের মেইন কাজ হচ্ছে ভোল্টেজ আপ ডাউন করা। ভোল্টেজ আপ ডাউন কেন করি? ওই ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ আপ ডাউন কেন করি? ট্রান্সমিশনের জন্য আমরা আপ করি। ট্রান্সমিশনের জন্য কেন আপ করি? যেখানে ভোল্টেজ বেশি সেখানে কারেন্ট কম লাগে, রাইট। সো যেখানে ভোল্টেজ বেশি সেখানে কারেন্ট কম। সো লাইনে আমি কারেন্টটাকে কম চাইবো, কারণ P = I² লস আছে। সো লাইনে আমি চাই না আমি যে পাওয়ারটা জেনারেট করলাম এটা লাইনে নষ্ট হয়ে যায়। সো লাইনের লসটাকে কমানোর জন্য অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে আপ করা হয়। এই জন্য নরমালি আমার যে জেনারেটিং স্টেশন থাকে, আমার 11 kV তে জেনারেট করলে এটা 132 বা 230 তে আমি কনভার্ট করি, যাতে আমার লাইনের লসটা কম হয়। এইটাই একমাত্র কারণ। আর এখানে স্টেপ ডাউন কেন করতেছি? কনজিউমার এন্ডে ডিস্ট্রিবিউশন কিসের সুবিধা? আমার ওই ধরনের লোড নেই, আমার ওই ধরনের লোড নেই। তবে আনার সময় কিছু কিছু জায়গায় দেখো 11 kV কনজিউমার কিন্তু আছে, 33 kV কনজিউমার আছে, যারা অনেক বেশি বড় লোড চালায়, ওদের জন্য ডিরেক্টলি আমরা সাবস্টেশন না বানিয়ে, বাবা তো লাইন দিয়েছি তুই সাবস্টেশন বানা, তুই 11 kV একটা সাবস্টেশন বানা, সেখান থেকে তুই নে। পাওয়ারটা যেহেতু বেশি দরকার, সিঙ্গেল ফেজ তোকে আমি দিতে পারবো না, তোর 11 kV লাইন দিয়ে দেবো, সেখান থেকে সুন্দর মতো পাওয়ারটা।
কয়েকটা স্টেজ আছে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কি তোমাদের পড়ানো হয়েছে? সিঙ্গেল লাইন পড়াবো, একটা পাওয়ার সিস্টেমের টোটাল একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায়। সো এইটা হচ্ছে আমার পাওয়ার সিস্টেম, এটা না হলে চলবে না, মাস্ট থাকবে। সো এই ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে একটু বেসিক ধারণাটা আমাদের এই জন্য থাকাটা জরুরি। এটা হচ্ছে একটা ট্রান্সফরমার বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম। আমার একটা কোর থাকে, আমার ট্রান্সফরমার দুইটা উইন্ডিং থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এই ট্রান্স রেশিওর উপর ভিত্তি করে হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি থেকে পাওয়ারটা ট্রান্সফার হয়। যদি প্রাইমারিতে ট্রান্স সংখ্যা বেশি থাকে, সেকেন্ডারিতে কম থাকে, তাহলে ভোল্টেজ ডাউন হয়ে যায়। আর যদি প্রাইমারিতে কম, সেকেন্ডারিতে বেশি থাকে, ভোল্টেজটা আপ হয়ে যায়। এর ইকুয়েশন সহ কি বাকিটা একটু ধৈর্য ধরে থাকতে হবে না, যেহেতু গত ক্লাসে আসলে একটু লেন্থ সময় ধরে পড়া। সো এই কোডটা কেন ইউজ করেছিলাম আমি? কোডটা কেন ইউজ করেছিলাম? যাতে ম্যাগনেটিক ফ্লাক্সটা কম রিলাক্টেন্স পায়, মানে বেশি পরিমাণ বাধা যাতে না পায়, সে ফ্লাক্সটা যাতে খুব সহজে মুভ করতে পারে। যদি সে এয়ারের ভিতর দিয়ে যেত, অনেক লস করে ফেলত, ফ্লাক্সটা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভালো মতো আসতো না, অনেক লিকেজ হয়ে যেত, সেক্ষেত্রে সেকেন্ডারিতে ভোল্টেজও পাইতাম না, সো পাওয়ারটা লস বেশি। এই জন্য আমি কোডটা ইউজ করি। এবং পোস্টটা দেখছো না কিরকম একটু খাসকাটা খাসকাটা, এটাকে আমি কেটে নিয়েছি। কেন কেটে নিয়েছি? হিস্টেরিস লস এবং ইডিকায়াস লসটা কমানোর জন্য। এই হিস্টেরিস লস নিয়ে আমি একটা ক্লাসও নিয়েছি, বিএইচ কার্ভ করিয়েছি। বিএইচ কার্ভটা একটু ভালো মতো করে দেখি যে কেন হিস্টেরিস লসটা আসে, এর মেইন রিজনটা। সো এখন কয়েলটা যখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পেঁচানো আসে, তখন ঘটনাটা কি ঘটে? প্রাইমারিতে যখন একটা এসি সাপ্লাই দিব, যখন এসি সাপ্লাই দিচ্ছি, তখন এই কয়েলের ভিতর দিয়ে এসি কারেন্ট পাস করতেছে। যখনই কয়েল, এটা কিন্তু কয়েল, আমি কিন্তু এখন শুরুতে ম্যাগনেটিজম পড়িয়ে এসেছি, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম পড়িয়ে এসেছি, যে একটা কয়েলকে যদি আমি মানে একটা তারকে যদি এরকম পেঁচাই, তার ভিতরে কারেন্টকে যদি পাস করি, তাহলে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। যদি সেটা না হতো যে একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে, তাতেই ম্যাগনেটিক ফিল্ড শক্তিশালী হয়ে যেত, তাহলে আমি পেঁচাতাম না, পেঁচানোর দরকার হতো। যেহেতু পেঁচিয়েছি, সো এখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যখনই এসি কারেন্ট এখানে পাস করবো, একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা এর ভিতর দিয়ে সেকেন্ডারিতে লিংক আপ হবে। এটা কিন্তু অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, কারণ এসি সাপ্লাই, সো ম্যাগনেটিক ফিল্ডটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড যখন সেকেন্ডারিতে এসে কয়েলের ভিতর দিয়ে পাস করবে, এখানে ভোল্টেজ ইনডিউস হবে। সো এ কন্ডাক্টর ইনসাইড এ অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড এ ভোল্টেজ। এটা ফ্যারাডে বলে গেছে, এক্সপেরিমেন্ট করে বের করছে যে একটা অল্টারনেটিং ফিল্ড আছে, এর মাঝে যদি একটা কন্ডাক্টরকে রেখে দেওয়া যায়, সে এক ধরনের ভোল্টেজ তৈরি করে। সোজা হিসাব, এটা এমন কোনো রকেট সায়েন্স না, সে এক্সপেরিমেন্ট করে পাইছে যে একটা অল্টারনেটিং ফিল্ড এখানে আছে, এর মাঝে যদি একটা কন্ডাক্টর আমি রেখে দিতাম, তার ভিতরে একটা ভোল্টেজ তৈরি হতো, ট্রান্সফরমার সেভাবেই কাজ করে। ওকে, সো যেহেতু এখানে অল্টারনেটিং ফিল্ড আমি পেয়েছি, এখানে একটা ভোল্টেজ তৈরি হবে। বাবা দেখো তো, বুঝে দেখো তো, আমার খুবই বিরক্ত লাগছে, আছে না কি আছে? একটার জন্য বন্ধ করে দাও, যে মেইন সুইচ বন্ধ। সো এখানে যদি একটা লোড লাগিয়ে দিই আমি, অবশ্যই লোডের মধ্যে এখন কারেন্টটা পাস করবে। সো এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের নো লোড ওয়ার্কিং প্রিন্সিপাল, একটা ট্রান্সফরমারের নো লোড ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এই ট্রান্সফরমারে যে ভোল্টেজটা তৈরি হয়, প্রাইমারিতে সাপ্লাই দেওয়ার জন্য এদিকে যাও, ওটা বন্ধ করো। হ্যাঁ, এটা বন্ধ হয়নি কোথায়? সো প্রাইমারিতে সাপ্লাই দিলে প্রাইমারিতে সেলফ ইনডিউসড ভোল্টেজ একটা তৈরি হয়, আর এখানে মিউচুয়াল ফ্লাক্সের জন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হয়। প্রাইমারি যে ভোল্টেজটা তৈরি হবে, এই ভোল্টেজটা সবসময় সাপ্লাই ভোল্টেজের অপোজিট হবে। সেকেন্ডারিতে যে ভোল্টেজটা তৈরি হবে, এখানে এই ভোল্টেজের অপোজিট হবে। ফ্লেমিংসের লেন্সের ল থেকে পাওয়া যায়। সো এর ডিরেকশন যদি এদিকে থাকে, একে কাউন্টার করার জন্য এর ডিরেকশনের দিকে হবে, আবার এর ডিরেকশনও ঠিক উপরের দিকেই হবে। মানে এখানে যদি পজিটিভ থাকে, এখানেও পজিটিভ সাইনটা একটু ভোল্টেজ তৈরি হবে। সো এখানে B1 সাপ্লাই দিলে এখানে E1 তৈরি হয়, এই E1 এর জন্য E2 তৈরি হয়, এবং সবগুলো ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। ডান। ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল খাতায় লিখতে পারতে হবে, পরীক্ষা আসবে, কোনো না কোনো কোশ্চেনের ভিতরে এটা থাকবে শিওর, সে অনলোড হোক বা আনলোড। আমি তোমাদের একটা কোশ্চেনের সেট দিই, তোমাদের কোশ্চেনগুলো খুব সুন্দর করে করতে হবে, এবং কোশ্চেনগুলো করলে ট্রান্সফরমার কোনো কিছু বাকি থাকবে না। একদম কোশ্চেনের মতো করে আমি একটা প্যাটার্ন দিয়ে দিব, মানে ট্রান্সফরমার থেকে সম্ভব কত ধরনের কোশ্চেন হতে পারে। ট্রান্সফরমার উপরে আমার ম্যাগনেটিক্স আছে, তার আগে ম্যাগনেটিক্স করিয়েছি, ম্যাগনেটিক্স আছে। আচ্ছা, এখন এরপরে ট্রান্সফরমার, হ্যাঁ,
লেন্সের ল থেকে আমি বলতে যাচ্ছি ধরো মানে একটা মানে খুব একটা বাজে একটা উদাহরণ দিই, হ্যাঁ, তোমার বাড়িতে বা তোমার আশেপাশে তোমার একটা কাজের প্রয়োজন হয়েছে, তোমার একজন পাওয়ারফুল লোকের দরকার, ওকে, তোমার সেই পাওয়ারটা ছিল না, সো তাকে দিয়ে তুমি কাজটা প্রথমে করিয়েছো, তুমি এখন তোমার টাকা পয়সা হয়ে গেছে, তোমার পাওয়ার হয়ে গেছে, এখন তুমি ওই পাওয়ারফুল লোককে বাধা দেবে যে আমি এখন পাওয়ারের চর্চা করতে চাই, তুই এতদিন আমাকে পাওয়ার ডমিনেট করছিস, এখন আমি তোকে ডমিনেট করবো। তার মানে কি, যে তোমাকে তৈরি করলো সেই তোমাকে এখন বাধা, মানে যার জন্য তুমি তৈরি হয়েছো তাকেই তুমি এখন বাধা দিতে চাই। লেন্স এই কথাটাই বলতে যাচ্ছে যে প্রাইমারিতে যে সাপ্লাই দিলাম আমি, যে সাপ্লাইয়ের জন্য প্রাইমারিতে একটা ভোল্টেজ তৈরি হলো, যার জন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হলো, সেই ভোল্টেজটা এই প্রাইমারি ভোল্টেজকে অপোজ করতে থাকে, এটাই লেন্স বোঝাতে চেয়েছে। বুঝতে পারছেন? মানে এখানে ভোল্টেজের ডিরেকশনটা এমন ভাবে হবে যে এর ডিরেকশন যেদিকে হোক, এর ডিরেকশন সেরকম ভাবে হতে হবে যাতে বাধা দিতে পারে। বাধা দিলে কি হবে, এখানকার কারেন্টটা লিমিট হয়ে যাবে, কারেন্ট তখন আর বেশি আসবে না। এখানে যদি পজিটিভ থাকে, এখানেও যদি পজিটিভ আসে, দেখো তাহলে কিন্তু কারেন্টটা লিমিট হবে। এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ থাকলে কারেন্ট কিন্তু লিমিট হবে না, কারণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কেভিএল চালালেই বুঝতে পারো ভোল্টেজ বেড়ে যাবে। এই জন্য বোঝাতে যাচ্ছে যে এর ডিরেকশন যেদিকে হবে, এর ডিরেকশন একই দিকে হবে, এই একই দিকে হলেও সেটা একে অপরকে বাধাই দিচ্ছে। বোঝা গেল? লেন্স এই কথাটাই বোঝাতে এসেছে। লেন্সের ল যেখানেই কাটুক না কেন, যার জন্য তুমি তৈরি হবে বা যার জন্য হিসেব বলে কজ এবং ইফেক্ট। কজ মানে যে তৈরি করে, আর ইফেক্ট হচ্ছে যে কজের কারণ। ইফেক্ট সবসময় কজকে বাধা দেয়, ইফেক্ট সবসময় কজকে বাধা দেয়, এটাই লেন্সের ল। এই লেন্সের ল থেকে আমি ভোল্টেজের ডিরেকশন গুলো বের করি, যে ভোল্টেজের ডিরেকশনটা কোন দিকে হবে, কোন দিকে যাচ্ছে, না হলে বুঝতে পারতাম না। কারণ এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, এখানে ভোল্টেজ যে তৈরি হলো তার পজিটিভ নেগেটিভ কোন দিকে হবে, তার ডিরেকশনটা কোন দিকে হবে, ওকে না? আরেকটা জিনিস তোমাদের মাথায় একটু বলে রাখি, ট্রান্সফরমারে সাধারণত 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে ইনপুট থেকে আউটপুটে। 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। সো ইনপুট যদি এখান থেকে শুরু হয়, আউটপুটটা নিচ থেকে শুরু হয়। এটা তুমি এক্সপেরিমেন্ট করলে বের করতে পারবে, অপোজিট থাকে সবসময়। এই প্রাইমারি ফেজ থেকে এর ফেজ 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। তুমি যদি ইলেকট্রিক্যালি দেখো, এটা অবশ্যই 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, একটা অপরটার অপোজিট সবসময়। এখন এইটা হচ্ছে ট্রান্সফরমার মেইন জিনিস, এর বাইরে আর যা কিছু থাকবে এই মন্ত্রীকে রক্ষা করার জন্য থাকবে। এই মন্ত্রী যদি রক্ষিত থাকে তাহলে পাওয়ারকে সেম রেখে ভোল্টেজ আপ ডাউন করতে পারবে। এ যদি ঠিক না থাকে আর কিছু ঠিক থাকবে। তা এর জন্য আমার কিছু কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট করা হয় ট্রান্সফরমারের ভিতরে। সব কি কি থাকে, কোর উইন্ডিং বাদলাম, ইনসুলেশন থাকে, ট্যাঙ্ক থাকে, টার্মিনাল এবং বুশিংস থাকে, ট্রান্সফরমার অয়েল থাকে, অয়েল কনজারভেটর থাকে, ব্রিদার থাকে, রেডিয়েটর থাকে, ফ্যান থাকে, এক্সপ্লোসিভ ভেন্ট থাকে, ট্যাপ চেঞ্জার থাকে, টোটাল রিলে থাকে। এগুলো কেন? ওই ট্রান্সফরমারের উইন্ডিং যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, প্রোটেকশনের জন্য, এবং আলাদা কিছু সাপোর্টের জন্য। সেইগুলো এখানে ডিটেইলে বলা আছে, কত ক্লাসে আমি দেখিয়েছি, একটু দেখে নিন। এত কিছু একবারে পড়াতে গেলে আমার সময় লাগে। এখানে দুইটা জিনিস একটু বুঝাই, একটা হলো ট্যাপ চেঞ্জার আর হলো তার নিচে বুকলো রিলে। আচ্ছা, ট্যাপ চেঞ্জার কেন ইউজ করি সেই কথাটা আমি একটু বলে দিই, যে বুকল রিলে আমি কেন ইউজ করি, সেটা দরকারটা কি আমার। ট্রান্সফরমারের প্রোটেকশনটা আমার খুবই জরুরি। মানে ট্রান্সফরমার তো বানিয়ে দিয়েছি, প্রোটেকশনটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমার পাওয়ার সিস্টেমটা ফল করে। এখন কোনো কারণে ট্রান্সফরমারে হিট জেনারেট, আসলে সবসময় তো হিট জেনারেট হয়, মাঝে মাঝে তো দেখেছো কাছে গিয়ে হামিং সাউন্ড, শব্দ ট্রান্সফরমারে। সো এই সাউন্ডটার কারণে কোনো কারণে তো সাউন্ড হচ্ছে, তো সে হিট জেনারেট করছে। সে এখানে কিন্তু সাউন্ড আকারে একটা এনার্জি বের হলো, হিট আকারে তো কিছু বের হলো। সেই যে হিট হচ্ছে, এই হিটটা কি কোনো কারণে আমার ইনসুলেশনটাকে নষ্ট করে দেয়, ট্রান্সফরমার উইন্ডিংকে শর্ট করে দিতে পারে না? পারে তো। যদি উইন্ডিং কোনো কারণে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে প্রাইমারি থেকে কারেন্ট অনেক বেশি টানতে শুরু করবে, বা অনেক বেশি কারেন্ট ট্রান্সফরমার চলে আসতে পারে। যখন অনেক বেশি কারেন্ট আসবে তখন বেশি করে আরো হিট হতে থাকবে, অয়েলগুলো তখন ভেঙে যাবে। অয়েল যখনই ভাঙবে তখন গ্যাসের প্রোডাকশন হবে। অয়েল ভাঙলে গ্যাসের প্রোডাকশন হবে, তো অ্যারোমেটিক্স ভাঙলে তো গ্যাসই হবে। গ্যাস যখন হবে সেটা কোথায় যাবে?
উপরে অয়েল কনজারভেটর থাকে, উপরে থাকে অয়েল কনজারভেটর। সো ওই অয়েল কনজারভেটর যে পাইপ আছে, পাইপে যদি উপরে যাওয়ার চেষ্টা করে, আমি ওখানে ভোকালস রিলেকে রেখে দিয়েছি। ও সেন্স করতে থাকে, ও সেন্স করতে থাকে যে এখন টেম্পারেচার কেমন আছে বা গ্যাস প্রোডাকশন কেমন আছে। যদি অ্যালার্মিং জোনে চলে আসে, ও বিপ দিবে, প্রথমে বিপ দিবে যে কিন্তু এখন কোনো কারণে ট্রান্সফর্মারের ভিতরে গ্যাস প্রোডাকশনটা বেশি হচ্ছে, তোমরা খেয়াল করো যে এটা কেন হচ্ছে। তোমার যে ভিতরে যে প্যানেল থাকবে সেখানেও দেখাবে যে ট্রান্সফর্মার বেশি করে এখন গ্যাস প্রোডাকশন হচ্ছে। তুমি যদি এটা কেয়ার না করো, অধিক হারে এটা হয়ে যায়, ট্রান্সফর্মারটা এক্সেসিভ হিট হয়ে যায়, তখন এই গ্লুকোজ দিলে একটা সিগন্যাল পাঠাবে, ট্রান্সফর্মারটাকে শাটডাউন করে দেবে, ট্রিপ করাই দেবে। এটাই হচ্ছে গ্লুকোজের কাজ। বুঝতে পারলাম? আরেকটা হচ্ছে ট্যাপ চেঞ্জার। ট্যাপ চেঞ্জারের কেন ব্যবহার করি সেটা কি? ট্রান্সফর্মার দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে অন লোড, একটা হচ্ছে নো লোড। দেখো, লোড যখনই লাগাবে তত বেশি কারেন্ট ড্রপ করতে থাকবে। কারেন্ট যখনই একটা রেজিস্টার লোডের ভিতর দিয়ে যাবে, ভোল্টেজ ড্রপ হতে থাকবে। আলটিমেটলি লোড যত বাড়বে, টার্মিনালের ভোল্টেজ তত কমতে থাকবে। স্বাভাবিক ইস্যু, কারেন্ট তুমি বেশি নিচ্ছ ট্রান্সফর্মার থেকে, সো অবশ্যই সেখানে কিছু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, সো টার্মিনালে ভোল্টেজটা কম আসবে। টার্মিনালে ভোল্টেজ কম আসলে তোমার বাড়ির ইকুইপমেন্টেও ভোল্টেজ কম, তোমার বাড়ির ইকুইপমেন্টের ভোল্টেজ কম আসলে তোমার পাওয়ারের রেটিং তো সেম রাখতে হবে, কারেন্টটাকে বাড়াই দেবে। কারেন্ট যদি বেড়ে যায়, তাহলে রেজিস্ট্যান্সের কারণে হিট জেনারেট, তোমার মোটরটা পুড়ে যেতে পারে, তোমার মোটরটা পুড়ে যেতে পারে। এই জন্য বলা হয় যে পিক আওয়ারে তুমি ইরিগেশন পাম্প চালিও না, তখন টার্মিনালের ভোল্টেজটা একটু কম থাকে। এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এখন আমি একটা করব, ট্যাপ চেঞ্জার লাগিয়ে দিই। ওই ট্যাপ চেঞ্জারটাকে আমি সেট করব, চাইলে ওর উইন্ডিং এর পরিমাণ বাড়াই দিতে পারি। যদি ভোল্টেজ কমে যায়, সেক্ষেত্রে আমি প্যাচের সংখ্যা বাড়াই দিব, ভোল্টেজ আপ হয়ে যাবে। ভোল্টেজ যদি বেড়ে যায়, এটা কমাই দেবো, সোজা হিসাব। এই ট্যাপ চেঞ্জার দুই ধরনের, একটা হচ্ছে ওএলটিসি অন লোড ট্যাপ চেঞ্জার, আর হচ্ছে নো লোড ট্যাপ চেঞ্জার। ডিরেক্টলি অন লোড অবস্থায় ট্যাপ চেঞ্জ করা যায়, যে ডিরেক্টলি ঘোরাই দেবো, লোডে আসে আমি ডিরেক্টলি ঘোরাই দেবো, কোনো সমস্যা নেই। আর নো লোড যেটা, সমস্ত কিছু শাটডাউন করে দাও, আগে ট্যাপ চেঞ্জারে এটা সিলেক্ট করো, তারপরে চালাও। ম্যানুয়ালি করতে, দুটোতেই ম্যানুয়ালি করতে হবে। তুমি আমাদের ওখানে একটা ট্রান্সফর্মার আছে, ওখানে গিয়ে দেখতে পাবো, হাত দিয়ে ঘোরানো যায়। ওএলটিসি যেটা আছে সেটা অন লোড অবস্থায় তুমি ঘুরাই দিতে পারো। আমাদের এখানে যেটা আছে এটা অন লোড অবস্থায় করতে পারো। ওএলটিসি না, ও অনেক দাম, ও এটা ইকোনমিক্সের সাথে গেলে নর্মাল ছোটখাটো ট্রান্সফর্মার ওএলটিসি দেবে না। হ্যাঁ, যেখানে বড় বড় জায়গায় দরকার, যেখানে যে এখন মানে বড় জোনকে সাপ্লাই দিচ্ছি, সেখানে লোডগুলোকে বন্ধ করা ঝামেলা, তো সেখানে আমার অন লোড অবস্থা চেঞ্জ করব। ঠিক আছে? সো এই প্রতিটা এলিমেন্ট বা প্রতিটা প্যারামিটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। যে ট্যাপ চেঞ্জার সেলটা, এটা তো থিওরিটা বুঝলাম, আমি চাচ্ছিলাম যে ছবির মাধ্যমে ওর ডায়াগ্রামটা একটু বুঝাই দিলাম। ওইটা এখন আমার কাছে নেই। আমি বুঝাই দেব। তাহলে যদি ওইটা হয়, এটা অ্যাকচুয়ালি বেসিক হিসাব হচ্ছে তোমার ট্রান্স রেশিওতে বাড়াই দিবে। না, এই বেসিকটা আমি বুঝছি, এটা জানি, মানে কিভাবে করা হয় সেটা ইন ডেপথে তুমি দেখতে যাচ্ছ। ওয়াইন্ডিংটা যেভাবে করা আছে। আচ্ছা দেখেন, আগামী ক্লাসে ওএলটিসির কোনো ফিগার এলিমেন্টে দেখানো যায়, আমাকে একটু মনে করাই দিও। শুক্রবারের আগে আমাকে একটু মনে করাই দিও যে ওএলটিসি যখন চেঞ্জ করি, ভিজুয়ালাইজ করার জন্য এমন কোনো কিছু আছে কিনা। দেখো, ভিজুয়ালাইজ করলে যে কোনো জিনিস ভালো মনে থাকে, থিওরি কিন্তু মনে থাকে না, কারণ যেটা তুমি চোখে দেখো সেটা বলো না, তাই না? এটা কিন্তু খুবই সোজা হিসাব। ভালো কথা বলছো, তোকে একটু মনে করাই দিও। স্যার, আমরা যে ট্রান্সফর্মার আজকে শব্দ স্কুলে অফ হয়ে অন করে, এটা কি কারণ? তুমি মাঝে মাঝে দেখো যে ইয়ে থাকে না, ট্রান্সফর্মারে যে ইয়ে লাগানো থাকে, ফিউজ, এবার মাঝে মাঝে বাস্ট হয়ে গেছে, এমনও থাকতে পারে। কিছু কিছু জায়গায় এক জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য দুই তিনটা ফিডার দেওয়া থাকে, একটা নষ্ট হয়ে গেলেও পরবর্তীতে এসে আরেকটা দিয়ে সাপ্লাই দেয়। যদি তা না থাকে, ওরা এসে অটোমেটিকলি কানেক্ট করে দিয়ে যায়। পুরিয়ে কোথায় চলে যাবে তাও যায় না, লোডের পরিমাণ বেড়ে গেলেই তো হতে পারে। কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায়, দেখি অটোমেটিক ঠিক হতে পারে যদি এমন হয় যে ওখানে রিলে সেট করা আছে, যদি রিলে সেট করা থাকে তাহলে হতে পারে। ওটা স্যারই থাকে, ও যে অটো রিকুলাইজার, অটো রিকুলাইজার, হ্যাঁ অটো রিকুলাইজার। ওটা তিনবার সিগন্যাল দেয়, প্রথম 3 সেকেন্ডের মধ্যে যদি কোনো শর্ট থাকে, এর মধ্যে যদি একটা পাখি নাকি বসে যদি ইয়ে যায়, শর্ট হয়ে যায়, যদি পাখিটা জায়গা বা শর্টের মধ্যে সরে যায়, আবার সে অটোমেটিক সে ই হয় কানেক্ট আছে। এরকম সিস্টেম আছে অটো রিগুলেটর, যেখানে পাওয়ার সিস্টেম মনে হয় তোমাদের ডিটেইলে পড়াবে, যে এই সার্কিট ব্রেকার গুলো নিয়ে, এটা সার্কিট ব্রেকার বা আইসোলেটর সেফটির জন্য যেগুলো আছে পড়ানো।
সো আমি বলছি প্যারামিটারগুলো সম্পর্কে তোমার বেসিক ধারণা থাকতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। কোনটার কি কাজে ব্যবহার করে এই জিনিসগুলো জানতে হবে। যেহেতু পরীক্ষা হবে ট্রান্সফর্মারের উপরে, তাই না? পরীক্ষা শুধু ট্রান্সফর্মার হচ্ছে কিসের উপরে? ফিজিক্সের উপরে, ফিজিক্স 2 এর উপরে। আচ্ছা, বুশিং আছে তো এখানে, বুশিংটা তো এখানে ছিল, এইগুলোর নাম হচ্ছে বুশিং। আচ্ছা, আরে ম্যাগনেটিক্সের কথা বলতেছি আমি, ওটা ফিজিক্স 2 তে পড়ে। ম্যাগনেটিক্স ফিজিক্স 2 তে পড়ে, ওটা আমার পড়ানোর কথা না। আচ্ছা, এখন এটা হচ্ছে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে বললাম। এখন তারপরে হচ্ছে যে জিনিসটা আসে যে এই ট্রান্সফরমারের যে ভোল্টেজের কথা বলতেছি, এই ভোল্টেজটা কিভাবে ক্যালকুলেট করা যায়, ট্রান্সফরমারের ভোল্টেজের ইকুয়েশনটা কিভাবে আসে সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। ওকে, এটা ছিল যারা ওই জিনিস পড়তে আমার একটা দরকার নিয়ে চলে গেছে। ট্রান্সফরমারের ভোল্টেজের ইকুয়েশনটা কিভাবে প্রথমে আসছে সেই জিনিসটা আমি দেখার চেষ্টা করব এবং ডেরিভেশনটা তোমার একটু মাথায় সেট করে রাখি, আসতেও পারে। ওকে, তো ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভোল্টেজের ইকুয়েশন, ট্রান্স রেশিও, এই জিনিসগুলো আমার জানা প্রয়োজন। কারণ ট্রান্সফরমারে যখন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমি আনবো, এই ট্রান্স রেশিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রাইমারি থেকে সেকেন্ডারি এবং সেকেন্ডারি থেকে প্রাইমারিতে লোডগুলোকে ট্রান্সফার করার জন্য। ওকে, ট্রান্সফরমারের ভোল্টেজের ইকুয়েশন সেটা করার জন্য শুরুতে আমি একটা ফিগার আঁকবো। একদম ইজি, তুমি একবার দেখলে বুঝবে আচ্ছা এই জিনিস আমি এখনো বুঝি নাই। ট্রান্সফরমার যেহেতু আমি একটা এসি সাপ্লাই দিয়েছি, এসি সাপ্লাই দেওয়ার জন্য একটা এসি কারেন্ট পাস হচ্ছে, মাঝে মধ্যে কিন্তু আমার হচ্ছে বলা কি ভাষা কথা একটু উল্টে যায়। দীর্ঘ সময় যখন জোরে কথা বলবা তুমি লিভারে তোমার এই ধরনের প্রবলেম হচ্ছে। সো মানে এটাকে অভ্যস্ত হয়ে যাও। আমার আবার মাঝে মধ্যে এই সমস্যাটা বেশি হচ্ছে, আমি কথা বলতে গেলে কথাটা ভালো মতো উচ্চারণ হচ্ছে না, জানি না কোনো প্রবলেম হচ্ছে কিনা। সো এদিকে থাকবে হচ্ছে আমার একটা ভ্যালু, আমার কারেন্টের ভ্যালু আমি দিতে পারি, এদিকে আমি টাইম দিতে পারি। সো এদিকে আমার থাকবে টাইম, এদিকে থাকবে আমি ফ্লাক্স দিব। সো আমি কারেন্ট, এসি কারেন্ট যেহেতু পাস করতেছি, সো একটা এসি ফ্লাক্স তৈরি হচ্ছে। সেই এসি ফ্লাক্সই তো আমার প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজটা তৈরি করতেছে, কিন্তু সেই ভোল্টেজটা কি পরিমাণ তৈরি করতেছে আমি সেটা আইডেন্টিফাই করতেছি। আমি তো জানলাম ভোল্টেজ তৈরি হয়েছে, সেই ভোল্টেজটা কি পরিমাণ তৈরি হবে তার একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে। ওকে না, এটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে ডিরেক্টলি করা যায়, এভারেজ বের করে করা যায়, আর হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে করা যায়। আচ্ছা, ট্রান্সফরমারে যে ভোল্টেজটা তৈরি হয়, এই ভোল্টেজের একটা ডিরেক্ট রিলেশন বলে দিয়েছে ফ্যারাডে, যে ভোল্টেজ যেটা তৈরি হবে এটা সব সময় হচ্ছে প্রপোর্শনাল টু চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের প্রপোর্শনাল, d∅dt প্রপোর্শনাল সব সময়। এটা নেগেটিভ হবে, এই ভোল্টেজটা হবে এই মাইনাস দেওয়া থাকে কেন, এটা তো উল্টা দিকে, প্রাইমারি ভোল্টেজের উল্টা দিকে থাকে। সো প্রাইমারিতে যে ভোল্টেজটা দিচ্ছি তার জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সের চেঞ্জের জন্য আমি ভোল্টেজটা পাবো। এইখান থেকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি আমি সরিয়ে দেই, E on ইকুয়াল টু মাইনাস n on d∅dt। n on হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অর্থাৎ পেজ সংখ্যা, এটা হচ্ছে বেসিক জিনিস। ওকে, এতটুকু বোঝা গেছে। প্রথম কথা হচ্ছে ফ্যারাডে কথা বলে দিয়েছে যে ভোল্টেজটা তৈরি হবে d∅dt এর প্রপোর্শনাল, এটা বলেই দেওয়া হচ্ছে যেটা প্রপোর্শনাল, এটা তোমাকে মাথায় রাখতেই হবে, এটা প্রপোর্শনাল। এটা E প্রপোর্শনাল মাইনাস d∅dt। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনলাম হচ্ছে একটা আমার ট্রান্স নাম্বারের উপর নির্ভর করে, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি হতে পারে, ট্রান্স নাম্বার হতে পারে, তার আইডেন্টিফাই করছে। ঠিক আছে, এখন এই d∅dt এর ভ্যালু কত সেটা আমি আইডেন্টিফাই করব। ফাই এটা হচ্ছে ফ্লাক্স। ওকে, এই ফ্লাক্স হচ্ছে সাইন ওয়েভ আকারে আছে, তাই তো এসি তো সাইন ওয়েভ আকারে আছে। এর ইকুয়েশনটা যদি আমি একটা রিপ্রেজেন্ট করতে চাই, ফাই এর ম্যাক্সিমাম ফ্লাক্স ডিভাইডেড বাই ইনটু সাইন ওমেগা টি। এই ফাই এর ইকুয়েশনটা মানে যে গ্রাফটা থাকবে, ফাই এর যে গ্রাফটা আমি ড্র করলাম, এখানে যে গ্রাফটা ড্র করলাম, এই যে গ্রাফটা ড্র করলাম, এই গ্রাফটাকে এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ওই গ্রাফটাকে ওই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এতটুকু বোঝা গেছে? এখন আবার বলছে d∅dt, তার মানে একে ডিফারেন্সিয়েশন করতে হবে। একে যদি ডিফারেন্সিয়েশন করি, যেটা আপনি এখানে বসাই দিলে হয়ে যাবে, সোজা আসে। আচ্ছা, আমি ডিফারেন্সিয়েশনে যাব, ডিফারেন্সিয়েশন আমি কি বিরক্ত লাগে, আমি এভারেজ বের করে দেব। ওকে, ডান। সো একটা পূর্ণ সাইকেল যেটা হবে এটাকে বলা হয় একটা
টাইম পিরিয়ড, তাই না? এটা টাইম পিরিয়ড টি, টাইম পিরিয়ড টি। এখানে ম্যাক্সিমাম ভ্যালু এইটা, এটাকে বলছি আমি ফাই এম, এটাকে বলছি মাইনাস ফাই এম, তাই তো? ম্যাক্সিমাম ভ্যালু। সো ম্যাক্সিমাম ভ্যালু এখানে আছে 4 ভাগের 1 ভাগ সময়, 4 ভাগের 1 ভাগ সময় ম্যাক্সিমাম ভ্যালু আসছে। সো t/4 টাইম, t/4 টাইমে ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে। আমি যদি এভারেজ চিন্তা করি, ফাই ডিভাইডেড বাই টাইম, এভারেজ পাবো। ফাই ডিভাইডেড বাই টাইম, তাহলে এভারেজ পাবো। এখন এইখানে টাইমের সাথে রিলেশন না রেখে আমি ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনটা দেখাবো। ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন দেখি টি, তোমরা কিন্তু গোসাই লিখে নিও, আমি কিন্তু র্যান্ডমলি লিখলেও তোমাকে গোসাই লিখতে হবে। সো t ইকুয়াল টু 1/f, t ইকুয়াল টু 1/f। এখন এইখানে যদি বসিয়ে দেই তাহলে এটা হবে 1/4f, 1/4f। এখন যদি এভারেজ ফ্লাক্স ক্যালকুলেট করি, এভারেজ ফ্লাক্স, average change in flux, সেটা কত হবে? 5m divided by 1/4f। ঠিক আছে, ডান। সো এটা উপরে চলে যাবে, হবে হচ্ছে 4f 5m, 4f 5, ওকে? এটা কিন্তু এভারেজ ভ্যালু, ওই ফ্লাক্সের চেঞ্জের এভারেজ ভ্যালু। কিন্তু এসি তে আমরা এভারেজ নিয়ে কথা বলি না, আমরা এভারেজ নিয়ে কথা বলি না, আমরা বলি আরএমএস ভ্যালু নিয়ে, আরএমএস ভ্যালু। সো একটা সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টরের নাম শুনেছো? ফর্ম ফ্যাক্টর, যে এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু, এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। এটা থেকে বোঝা যায় কি একটা সাইন ওয়েভ কতটা সাইন ওয়েভের কাছাকাছি, এটা কি সাইন ওয়েভ নাকি স্কয়ার ওয়েভ। এর ভ্যালুটা যদি 1.11 হয় তাহলে সেটা অবশ্যই সাইন ওয়েভ হবে। এই জন্য আমি দিয়েছি 1.11, এটা সাইন ওয়েভ যেহেতু, আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। তাহলে এখানকার আরএমএস ভ্যালু কত? 1.1, RMS equal to 1.11 into average value। এই জন্য এই টোটালটাকে আমি এখন 1.11 দিয়ে গুণ করব, কারণ এভারেজ ভ্যালু থেকে আমি আরএমএস ভ্যালু ক্যালকুলেট করব। আচ্ছা, এভারেজ চেঞ্জ ইন ফ্লাক্সের কথা বলছি, এখন কিন্তু ভোল্টেজের কথা বলি না, ভোল্টেজের কথা আসবে। সো ভোল্টেজ যদি চিন্তা করতাম, এখানে যদি এটাকে বসাই দিতাম ইকুয়েশনটাকে, আমি আরএমএস ভ্যালু, ফ্লাক্সের আরএমএস ভ্যালু বের করেছি। আরএমএস ভ্যালু যদি বের করি তাহলে এটা হয়ে যায় হচ্ছে 4.44, তাই তো? 4.44 ডিরেক্টলি ঠিক আছে, 4.44 f5। তাহলে প্রাইমারিতে এখন আর পার টার্নে কি কোন ভোল্টেজ তৈরি হয়েছে সেই এই ইকুয়েশন থেকে ডিরেক্টলি বের হয়ে যাবে। আমি যেখানে বসিয়ে দিই, এখন এখানে বসিয়ে দিই, এখন তো পার টার্নে কি কোন ভোল্টেজ তৈরি হয়েছে এখানে যদি বসিয়ে দেই, সো E on equal to minus N on, এটা মাইনাস এখন বাদ দিয়ে দিই, মাইনাস না দিলে ডিরেকশন না থাকলে কোনো সমস্যা নেই, ওকে? মাইনাস থাকলেও কোনো সমস্যা নেই, ওকে? 4.44 f 5m, সো 4.44 f 5m N on, এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজের ইকুয়েশন, এটা হচ্ছে আমার প্রাইমারি ভোল্টেজের ইকুয়েশন। এই ইকুয়েশন বের করা কি কোনো কঠিন কাজ? কোনো রকেট সায়েন্স ছিল না, কিছুই না, জাস্ট কয়েকটা ইয়ে ব্যবহার করে করছি। এরকম প্রতিপাদন আসতেও পারে, তো দেখি বই পড়ে দেওয়া আছে, চাইলে বই পড়ে দেওয়া আছে, দেখতে পারেন। সো প্রাইমারি ভোল্টেজ যদি এটা হয়, প্রাইমারি ভোল্টেজ কিসের উপর নির্ভর করতেছে? কি পরিমাণ ফ্লাক্স আমি জেনারেট করছি, মিউচুয়াল ফ্লাক্স কি পরিমাণ হচ্ছে, আর কি পরিমাণ হচ্ছে আমার ট্রান্স নাম্বার আছে, ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড আছে। ফ্রিকোয়েন্সি বাড়লে ভোল্টেজটা বাড়বে, তাই তো? সো তাহলে প্রাইমারি ভোল্টেজ E1 যেটা বললাম, E1 হয়ে গেল 4.44 f 5m N1, সেকেন্ডারি ভোল্টেজ হয়ে গেল একটু 4.44 f 5m N। সো প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজের একটা রিলেশন পেয়ে গেলাম, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রাইমারিতে ট্রান্স সংখ্যা কমাই দিয়ে সেকেন্ডারিতে ট্রান্স সংখ্যা বাড়াই দিলে ভোল্টেজ বাড়ে, কারণ এই ইকুয়েশন থেকে সেটা এক্সপ্লেইন করা যায়। প্রাইমারিতে ট্রান্স সংখ্যা বেশি দিয়ে সেকেন্ডারিতে ট্রান্স সংখ্যা কমাই দিলে, বাকি সবকিছু ঠিক রাখলে ভোল্টেজটা কমে।
সোজা হিসাব। যে কথাটা বলছিলাম তার ম্যাথমেটিক্যাল ভিউ হচ্ছে এখানে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আর কয়েকটা জিনিস এখান থেকে আমার ড্রাইভ করতে হবে। তাহলে এই যে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজটা কত রেশিও আকারে যাচ্ছে সেই জিনিসটা এখন একটু দেখি। আচ্ছা, এটা ছোট হাতে না লিখে বড় হাতে লিখি, যে বইতে সব জায়গায় বড় হাতে লেখা আছে। E1 E2 প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কতটুকু ভোল্টেজ ট্রান্সফার হবে তার ইকুয়েশনটা যদি এরকম করি, E2 ডিভাইডেড বাই E1, ইকুয়েশনটাকে ভাগ করে দাও, 4.44 F5M N1 4.44 F5M সরি M2 বাকি সবগুলো ফিক্সড, কাটা চলে যায়। সো E2 ডিভাইডেড বাই E1 N2 ডিভাইডেড বাই N1, এটাকে বলা হয় A, ট্রান্স রেশিও। A দিয়ে প্রকাশ করা হয়, এটা K দিয়ে প্রকাশ করা হয়। A দিয়েও বলে, K দিয়েও বলে। বইতে মানে K দিয়ে দেয়া আছে, বইতে আমি K দিই। ঠিক। এখন চিন্তা করো, তাহলে E2 যদি E1 এই ট্রান্স রেশিও যদি আমি জানি, তাহলে আর করে গুণ করে ভোল্টেজ কতটা হচ্ছে না হচ্ছে বের করতে পারি। সো ভোল্টেজ এবং ট্রান্স রেশিও সম্পর্কটা তো বোঝা গেছে। জি স্যার। সোজা এর অ্যানালাইসিস এবং ম্যাথমেটিক্স আছে, কিন্তু এটা পড়তে হবে। এর সাথে কারেন্টের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা বোঝাতে হবে। এর সাথে ইম্পিডেন্সের একটা রিলেশন আছে, মানে রেজিস্ট্যান্সের একটা রিলেশন আছে, সেটাও একটু দেখাই। ইকুয়েশনটাকে আরেকটু বড় করে দিই। এটা তো E2 বাই E1 N2 বাই N1 I1 বাই I2 আছে না, সেটা কিভাবে আসছে সেটা আবার একটু দেখাই। এটা দিলাম হচ্ছে ভোল্টেজের সাথে কে ট্রান্স রেশিওর সম্পর্ক। এখন কারেন্টের সাথে ট্রান্স রেশিওর সম্পর্কটা একটু দেখি। আমি জানি ট্রান্সফরমার হচ্ছে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না। প্রাইমারিতে যে পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার দেবো, সেকেন্ডারিতেও সেই পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ারই পাবো। সো প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার P ইকুয়াল টু V1 I1, অ্যাপারেন্ট পাওয়ার যেহেতু S দিয়ে দিই। সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার ঠিক সেমই, V2 I2। দুটো পাওয়ারই যেহেতু সেম, সো হবে V1 I1 ইকুয়াল টু V2 I2। ডান। তাহলে এই রিলেশনটা কেমন দাঁড়াবে? এই রিলেশনটা দাঁড়াবে হচ্ছে V2 ডিভাইডেড বাই V1, তারপরে হ্যাঁ I1 ডিভাইডেড বাই I2, উল্টা। এটা উল্টা হচ্ছে তো, ইকুয়েশনটা করলেই তো উল্টা হয়ে যাচ্ছে। এইটা সমান কি আমি এ লিখতে পারি না, বা কে লিখতে পারি না, কে লিখতে পারি না? তাহলে ইকুয়েশনটা I2 ইলাবোরেট হয়ে গেল, I1 ডিভাইডেড বাই I2। তার মানে প্রাইমারিতে যদি কারেন্ট কমায়, সেকেন্ডারিতে কারেন্ট বাড়ে, সেক্ষেত্রে ভোল্টেজটা এই ইকুয়েশনটাকে পুরো মাথার মধ্যে একটু ঘুরপাক খাওয়াইলেই বাকিটা সলভ হয়ে যাবে। তাহলে প্র্যাকটিস প্রবলেম দেখি। প্র্যাকটিস প্রবলেম ইম্পিডেন্সের সাথে কি সম্পর্ক আছে সেটা যেদিন আমি প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কনভার্ট করি, সেই দিন আমি একটু দেখাবো। এখন আর এত কিছু তোমাদের মাথায় যাচ্ছে না মনে হচ্ছে। অল্প করলে মাথায় যায়, ইকুয়েশন লিখলেই আর মাথায় যায়। হ্যাঁ, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি উপরে নিচে I1 I2 এরকম চেঞ্জ হবে? হ্যাঁ, এ বা কে, কে আমরা কি লিখে এরকম, কিন্তু এ যদি লিখি না, ওই কে আর এ একই জিনিস, অনেক জায়গায় এ দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে, অনেক জায়গায় কে দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে। ওকে না? আচ্ছা, এর একটা ম্যাথমেটিক্স লিখি, এর একটা ম্যাথমেটিক্স। সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টরের মান কত? সাইন ওয়েভ যদি হয় কত? 1.11। যদি পিওর সাইন ওয়েভ হয় তাহলে আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু হচ্ছে 1.1। মানে যদি রেশিও করি আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু 1.1, এটাকে ফর্ম ফ্যাক্টর বলা হয়। মানে কতটা তার শেপটা কতটা সুন্দর, সাইন ওয়েভ কতটা কাছাকাছি, কতটা পারফেক্ট। যদি 1.11 ভ্যালুটা হয় তাহলে পিওর সাইন ওয়েভ। ফর্ম ফ্যাক্টরের কথা অনেক জায়গাতে আছে, তোমরা একটু খেয়াল করো, ফর্ম ফ্যাক্টর আছে সেটা। একটা ভিডিও আছে, লাস্ট থেকে ভিডিও দেখে চলে যাবো। হ্যাঁ, স্যার কি রাগ হয় না স্যার?